প্রিয় দর্শক, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি মহানা টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি ডক্টর এজি খান, প্রধান সম্পাদক আমার সময়। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাব, তবে শিরোনামগুলো দেখে আসি। দর্শক সরাসরি আপনারা যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। স্ক্রলে দেখানো নির্ধারিত নম্বরে ফোন করে আজকের অতিথির কাছ থেকে জেনে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা শিরোনামগুলো দেখছি, তারপর আলোচনায় যাব। প্রথম আলো, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি, কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জড়িত, অর্থমন্ত্রীর সাক্ষাৎকার। বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন কাল, কোন পদেই নির্বাচন হচ্ছে না। ফিলিপাইনের সিনেটরদের শুনানি, অর্থ উদ্ধারের আশা খুব কম। ইত্তেফাক চুরির টাকা ব্ল্যাক হলে ফিলিপাইনে 20 দিন ঘুরেছিল রিজার্ভ থেকে চুরি যাওয়া 800 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কাজ করব, দেশে ফিরে নতুন গভর্নর। যতদূর পারো শিক্ষা অর্জন করো, টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশের প্রধানমন্ত্রী। শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন। জনকণ্ঠ, রিজার্ভের অর্থ লোপাট, গাফিলতি মনিটরিং এ অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। জনগণের সম্পদ সুরক্ষা আমার দায়িত্ব, নয়া গভর্নর। জন্মদিনে কৃতজ্ঞ জাতির বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু স্মরণ। সমকাল, বিএনপির নেতৃত্বে যারা আসতে পারেন কাল জাতীয় কাউন্সিল। রিজার্ভ থেকে অর্থ চুরি, তদন্তে যুক্ত হচ্ছে এফবিআই। উদ্ধার না হলেও আদায় হতে পারে চুরির অর্থ। ফিলিপাইনের সিনেটরের মতে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। বাংলাদেশের হাতে নেই লুইকানের নকশা, বকেয়া পরিশোধ না করলে শিগগিরই মিলবে না। সংসদ ভবনের নকশা নিয়ে রিপোর্ট। টঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এখনো চলছে। যুগান্তর, 7 দিনের মধ্যে রহস্য উন্মোচন, দাবি সিআইডি মুখপাত্রের। ফিলিপাইনের সিনেট শুনানিতে রিজার্ভ ব্যাংক কর্মকর্তা, টাকা তুলতে দেখেছি দেগুইতার গাড়িতে। অর্থ চুরির ঘটনা তদন্তই প্রথম কাজ, নতুন গভর্নর। সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি, বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। কালের কণ্ঠ, জোহা নিখোঁজ, পরিবারের অভিযোগ অফিস থেকে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে। রিজার্ভের অর্থ চুরি, 3 দেশের ছুটির দিন বেছে নিয়েছিল হ্যাকাররা। বঙ্গবন্ধু জন্মদিনে টঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, তারা মানুষকে আর বিভ্রান্ত করতে পারছে না। বাংলাদেশ প্রতিদিন, অরক্ষিত বাংলাদেশ ব্যাংক, আইটি নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা। এফবিআই এর সঙ্গে বসবে সিআইডি, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল মায়া। সেই জোহা নিখোঁজ, তোলপাড় বেশি ফিলিপাইনে। উৎসবমুখর নয়াপল্টন, নেতাকর্মীদের স্রোত ঢাকামুখী। রাতেই ঢাকায় বিদেশি অতিথিরা, ভিসা পাননি ব্রিটিশ 6 এমপি। সংবাদ, ফেরতের দাবি বাংলাদেশ ব্যাংক, রিজার্ভের অর্থ চুরি নিয়ে রিপোর্ট। টানা পরাজয়ে নারী ক্রিকেট দল, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কর্মকর্তাদের। আজ ব্যাংকে যাবে এফবিআই প্রতিনিধি দল। বণিক বার্তার শিরোনাম দেখব। বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরি, 8 কোটি 10 লাখ ডলার উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। সিনেটর ওসমেনা, অর্থ ছাড় না করলে খুন হতে হতো। শুনানিতে আরসিবিসি কর্মকর্তা। বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বাঙালির ইতিহাসে তিনিই মহানায়ক। আমার সময়, শেষ ব্যয় বাড়ছে বড় আবাদে। টঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, অভিশাপ মুক্ত হয়েছে বাঙালি জাতি। ইংরেজি দৈনিকগুলোর শিরোনাম দেখব। ফিনান্সিয়াল এক্সপ্রেস, ড্যামেজ, প্রিপেয়ার মাই ফার্স্ট প্রায়োরিটি, নিউ গভর্নর। অবজারভার, বঙ্গবন্ধু's বার্থ অ্যানিভার্সারি অবজার্ভড। ডেইলি স্টার, প্লাস্টিক মানি নট সো সেফ। ডক্টর এজি খান, শিরোনামগুলো শুনলেন। বঙ্গবন্ধুর 97তম জন্মবার্ষিকী পালিত হল, জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী সেই শিশুদের যে উৎসব, জন্মদিন আপনি জানেন যে শিশু দিবস হিসেবে এটি পালিত হচ্ছে, এবং টঙ্গিপাড়ায় সেই শিশু দিবসের উৎসবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। যিনি বঙ্গবন্ধু মনে প্রাণে বিশ্বাস করতেন, তিনি শিশুর মতোই সরল প্রাণ ছিল তার, শিশুদের তিনি ভালোবাসতেন। এই শিশুর পরিচর্যায় তিনি অনেকগুলো উদ্যোগ নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিতকালে। তারই ধারাবাহিকতায় শিশুদের জন্যই তার জন্মদিনকে উৎসর্গ করা হয়েছে। এই আজকে শিশুই যে আগামীর ভবিষ্যৎ, প্রধানমন্ত্রী বলেছেন যে শিশুদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে। বঙ্গবন্ধুর জীবনের আলোকে আপনি যদি বিষয়টি আলোচনা করেন। মার্চের এই দিনে যারা আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের শিশু আগামী দিন ভবিষ্যৎ। একটি নরম মাটিকে যেমন খুশি তেমন রূপদান করা যায়, তেমনি একটু কোমলমতি শিশুকে তার শিশুকালেই যদি তার মন, মানসিকতা, শিক্ষা, আচার আচরণ তাকে পবিত্রভাবে যদি শিক্ষা দেওয়া হয়, তাকে যেভাবে গড়া হয়
তা যে শিক্ষা তাকে দেওয়া হয় সে কিন্তু সেইটাই শিখবে, সেভাবে গড়ে উঠবে। তা আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটাই বলেছেন যে শিশুদের যদি আমরা স্বাধীনতার ইতিহাস শেখাতে পারি, এই শিশুকে যদি আমরা দেশপ্রেম শেখাতে পারি, এই শিশুকে আমরা যদি মাতা পিতার সেবার কথা শেখাতে পারি, এই শিশুকে যদি আমরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা শিখাতে পারি, এই শিশুকে আমরা যদি দেশকে ভালোবাসার কথা শিখাতে পারি, এই শিশুকে যদি তার জীবন উৎসর্গ করার ইতিহাস আমরা শিখাতে পারি, তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের কথা আমরা শিখাতে পারি, তার দায়িত্ব এবং কর্তব্যকে আমরা শিখাতে পারি, বুঝাতে পারি, তার দেশের একটা সুসন্তান পাবো, রাষ্ট্রের সুসন্তান হবে, রাষ্ট্রের সুনাগরিক তৈরি হবে, রাষ্ট্র শান্তি এবং শৃঙ্খলার সাথে চলবে, দেশের জন্য ভালো চলবে, সম্পদ হবে, আজকে অমূল্য অ্যাসেট হবে। কারণ এই শিশুরাই তো দেশের সম্পদ, এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে, এই শিশুরাই রাষ্ট্রের কর্ণধার হবে, এই শিশুরাই আজকে বাংলাদেশের গভর্নর হবে, এই শিশুরাই আজকে অর্থমন্ত্রী হবে, এই শিশুরাই প্রধানমন্ত্রী হবে, এই শিশুরাই সব পৃথিবীতে নেতৃত্ব দেবে। কাজেই এই শিশুকে যদি আমরা গড়ে তোলা না পারি, এই শিশুকে আমরা স্নেহ মমতা দিয়ে গড়তে না পারি, তাহলে এই শিশু তো সেই শিশু তৈরি হবে না। এই শিশু হবে জঙ্গিবাদ শিশু, এই শিশু হবে দেশদ্রোহী শিশু, এই শিশু তৈরি হবে পাকিস্তান হানাদার বাহিনীর আদর্শের শিশু। কাজে এই শিশুদেরকে আমরা যদি এখনই যথাপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে, মানে তাদেরকে ট্রেনিং দিয়ে দেশে আমরা আনতে পারি, রাষ্ট্র পরিচালনা আমরা আনতে পারি, তাহলে এই দেশের মানুষই নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, সুখে থাকবে, দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটবে, দেশের শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকবে। তাহলে এরকম যদি শিশুরা দেশের জন্য নিবেদিত হয়, দেশপ্রেম তারা জাগ্রত হয় তাদের হৃদয়ের মাঝে, তাহলে সেই এক সিরিজ বোমার মতন কর্মকাণ্ড আমাদের দেশে ঘটবে না। তারা জানবে। প্রধানমন্ত্রী শিশুদের শিক্ষার উপর জোর দিয়েছেন যে শিক্ষার ব্যবস্থাটা আসলে কি হবে। আমাদের এখন যেটা আছে যে আমরা শিক্ষার্থী, সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেছেন যে আমাদের এখন শিক্ষার্থী নেই, আমাদের হচ্ছে পরীক্ষার্থী। কতজন পরীক্ষার্থী, কতজন পাশ করছে। আমাদের শিক্ষায় বোধহয় একটি গলদ রয়ে গেছে। বিশেষজ্ঞরাও বলছেন যে নৈতিক শিক্ষার কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা যদি শুরুতেই দেখি আমরা একটা শিক্ষার্থী কি করে, সে গিয়েই পড়াশোনা শুরু করে দেয়, সে তারপরে ছড়া মুখস্থ করে, কবিতা মুখস্থ করে, প্রশ্নপত্র মুখস্থ করে, তারপর পরীক্ষা দেয়। কিন্তু আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, শিশুদের শিক্ষা ব্যবস্থায় যে বিষয়টি নিয়ে আসা হয় সেটি হচ্ছে তার নৈতিক শিক্ষা। আপনি যে বিষয়গুলো বললেন, তার দেশপ্রেম, তার যে কমিটমেন্ট, বড় হয়ে সে কি হবে, তারপর তার ম্যানার্স গুলো কিভাবে মানবে, কিভাবে বড়দের সঙ্গে কথা বলতে হবে, সেই জায়গাটা বোধহয় আমাদের কিছুটা হলেও ঘাটতি রয়ে গেছে। সেই জায়গাটাতে যদি আপনি বলতেন। আমাদের তো মূল বিষয় আছে শিক্ষার বিকল্প নাই। আমরা পড়েছি শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিশুকে যদি আপনি শিক্ষা দেন, শিক্ষা দুরকম, একটা হচ্ছে সুশিক্ষা, একটা হচ্ছে কুশিক্ষা। আপনার সন্তান, আমার সন্তান, দেশের জাতীয় যে সন্তানগুলো আছে, এদেরকে আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমরা এখান থেকে অনেক কিছু আশা করতে পারি। আর এদেরকে যদি আমরা কুশিক্ষায় শিক্ষিত করি, তাহলে এদের কাছে আমরা আশা কিছু করতে পারি না। তাই এই সুশিক্ষা বলতে দেশপ্রেম, ধর্মীয় অনুভূতি, তারপরে রাষ্ট্রীয়তা আনুগত্য, অর্থনৈতিক যে বড়দের মান্য করা, শিক্ষকদের শ্রদ্ধা করা। বলছি যে আমরা শিশু তো শিখবেই, মানে তার বড় হয়তো শিখবেই, মানে কিন্তু আপনি যে নৈতিক মানে আপনি বলছেন কাদামাটির মতো, তাদেরকে তো শুরুতে দিয়ে সেই শিক্ষাটা দিতে হবে। না, সেটাই বলছি যে একটা নরম মাটিকে আপনি যদি মনে করেন ইট বানাবো ইট হবে, যদি মনে করেন আমি এটাকে চারা বানাবো চা হবে, যদি কলস বানাবো কলস হবে। এই বাচ্চাটাকে আপনি মনে করেন যে আমি নাকি দেশপ্রেমিক নাগরিক বানাবো, এই বাচ্চাটা দিয়ে আমার দেশের সেবা করাবো, এই বাচ্চাটাকে আমি আদর্শ সন্তান বানাবো, তাই সেভাবে শিক্ষা তাকে দিতে হবে। সেই শিক্ষা কিভাবে মার্চ চলছে, আমাদের মুক্তিযুদ্ধের যে ত্যাগ, আজকে আমরা সেগুলো তাদের জানাতে পারি, তাদের দেশপ্রেমে তারা আমাদের এই শিশুদের শিখাতে হবে যে আমার দেশটাকে কিভাবে আমরা স্বাধীন করলাম। বঙ্গবন্ধু কিভাবে আজকে এত বড় নেতা হলেন, তার যে ত্যাগ, তার যে অনাড়ম্বর জীবন, তিনি যে জীবনটা দিয়ে গেলেন দেশের জন্য, এবং তিনি যে নির্মোহ ছিলেন, শিশু বয়স থেকেই কিন্তু তার যে পরোপকারী যে মানসিকতা, সেটাই কিন্তু আমরা তার জীবনে থেকে দেখতে পাই। সেই শিক্ষা কিন্তু তাদেরকে দিতে হবে। শিক্ষাটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। আমরা বলছি এম ইন লাইফ, তুমি যদি লক্ষ্য এবং উদ্দেশ্য কি, তাই প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা শিশুর লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তাকে বড় করে তুলতে হবে যে তোমার জীবনে এমটা কি হতে পারে।
তোমার করণীয় কি, তোমার শিক্ষণীয় কি, তোমার বরণীয় কি, তোমার ত্যাগ করার কি বিষয় আছে, তোমার জানা কি আছে, এই বিষয়গুলো তাকে শিখাইতে হবে। আজকে আমাদের এই শিশুদেরকে এই স্বাধীনতার ইতিহাস শিখাতে হবে। আজকে আমাদের শিশুদেরকে ধর্মীয় অনুশাসন শিখাতে হবে। আজকে আমি শিশুদেরকে জাতির জনক বঙ্গবন্ধু কি আদর্শ ছিল তা তাদেরকে জানাতে হবে। আজকে এই শিশুদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, যে শিশুদের কি কি করণীয়, কি কি শিক্ষণীয়, কি কি বরণীয়, এই বিষয়গুলো তাদেরকে শিক্ষার মাধ্যমে তাদেরকে জানাতে হবে। আজকে আমার পাঠ্যপুস্তকে যা দেখি, অনেক সময় দেখা যায় মুসলিম একটা ছড়া পড়িয়ে যে কথাটা আমাদের বিভিন্ন মন্ত্রী মহোদয় বলছেন যে পরীক্ষা না, পরীক্ষার্থী, মানুষ হ্যাঁ, আমরা এখন মানুষ বানাচ্ছি না, আমরা এখন মানে সার্টিফিকেট পাঠাচ্ছি যে কটা আমার স্কুলে 10টা ছাত্র পরীক্ষা দিয়ে কটা পাস করেছে। আমার এই জিনিসগুলোকে আমাদের পরিহার করতে হবে। আমাদেরকে পরিসংখ্যান না করিয়া গুণগত মান বাড়াতে হবে, শিক্ষার্থীর মান বাড়াতে হবে, শিক্ষাঙ্গনগুলোকে মানুষ গড়ার কারিগর ফ্যাক্টরিতে পরিণত করতে হবে। আমরা আলোচনা করবো ছোট্ট একটি বিরতি নিয়ে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হবে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, পাওয়ার বাই ড্রিঙ্কিং। আমি কনে, আমি বল, আরে ফেলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, মধুর হাড়ি। কোনো সমস্যা? এটা কোনো বাড়ি হলো বাবা? লজ্জায় কাউকে আসতে বলতে পারি না। যেমন আছিস তেমন থাক বাবা। এবার বাড়ি বানাতেই হবে। এত বাড়ি বাড়ি করছিস, একদিন বাড়ি ভেঙে চাপা পড়ে মরবি। লোকজন ভেঙে পড়ার ভয়ে কি বাড়ি করছে না? তোমার বন্ধু তো যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ার, তাকে ফোন করে দেখো না। তুই তো জানিস আমার তো সবই ভেঙে পড়ে। কি করি বল? এত ভয় পেলে চলে? তুই যুক্তরাজ্য থেকে আমার জন্য রড পাঠা। যুক্তরাজ্য থেকে রড পাঠানো লাগবে না। বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে, যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত। 50 লক্ষ সাইক্লিক লোডিং এ ভূমিকম্প সহনীয়, তাই ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। তুই নির্দ্বিধায় বন্দর স্টিলের রড দিয়ে বাড়ি বানাতে পারিস। তুই আমাকে বাঁচালি। আর নয় গড়াগড়ি, এবার হবে শক্ত বাড়ি। বন্দর স্টিল, আর ভাঙার ভয় না। বন্দর স্টিল বিলিভস ইন কোয়ালিটি। শেষ। কি চেয়ার বানাইলি? ইজ্জত তো হুড়মুড়ায় পড়ে গেল। এই নে স্টিকি লাগা, জীবনেও ছুটবো না। স্টিকি রেজিন অ্যাডহেসিভ ফার্নিচারের মান বাঁচায়। আরফে প্লাস্টিক প্রেজেন্টস শ্বশুর বাড়ি মধুর হাড়ি, পাওয়ার বাই ড্রিঙ্কিং। আমি কনে, আমি বল, আরে ফেলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, মধুর হাড়ি। 2 GHz 64-bit octa-core processor with 3 GB RAM, powered by 3500 milliampere battery. Walton Primo ZX2, the smartphone that understands you. এটা বিদ্যুৎ ছাড়াই হাতের অল্প চাপে হোস পাইপ দিয়ে দোতলার ছাদের ট্যাঙ্কিতে পানি তোলা যায়। আর চিন্তা করো না মা, আরএফএল ম্যাজিক টিউবওয়েল, বিদ্যুৎবিহীন ম্যাজিক। আরফে প্লাস্টিক প্রেজেন্টস শ্বশুর বাড়ি মধুর হাড়ি, পাওয়ার বাই ড্রিঙ্কিং। আমি কনে, আমি বল, আরে ফেলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, মধুর হাড়ি। প্রিয় দর্শক, বিরতির পরে আরেকবার আমন্ত্রণ। আমাদের সঙ্গে একজন ডক্টর এজি খান, প্রধান সম্পাদক আমার সময়। ডক্টর এজি খান, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের অর্থ চুরি, সেটা নিয়ে জোরসোরে আলোচনা হচ্ছে এবং অনেকগুলো ঘটনাও ইতিমধ্যে ঘটে গেছে। গভর্নর পদত্যাগ করেছেন, 2 ডেপুটি গভর্নরকে অপসারণ করা হয়েছে, নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। যে বিষয়টি বেশি করে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে অর্থ ফেরত আনার বিষয়টি, আর হচ্ছে যে এই যে তথ্য প্রযুক্তির জন্য যা আমাদের ডিজিটালাইজ হয়েছে, যে কারণে কিন্তু এই ঘটনাটি ঘটতে পারলো।
কিন্তু প্রযুক্তির যে কিছু সাইড ইফেক্ট আছে, এখন যেটা সাইবার নিরাপত্তার কথা বলা হচ্ছে, এটি জোরদার করার কথা খুব জোরে সরে আসছে এই ঘটনার মধ্যে দিয়ে। তো আমরা শুরুতেই শুনবো যে আসলে এই যে অর্থটি পাচার হয়ে গেল বা লোপাট হয়ে গেল বা হ্যাকিং এর মাধ্যমে এটি নিয়ে গেল, এখানে গাফিলতির বিষয়টি আলোচনায় আসছে। সবকিছু মিলে যদি আপনি বলেন যে আসলে এই ঘটনাটি কিভাবে ঘটলো এবং ভবিষ্যতে আমরা এই ঘটনা থেকে কিভাবে উদ্ধার পেতে পারি। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় যে দেশের 8 কোটি 10 লক্ষ মার্কিন ডলার, 800 কোটি টাকার মতন টাকা আমার দেশের সম্পদ চুরি হয়ে গেল। হ্যাকাররা হ্যাক করে এই টাকা তারা হাতিয়ে নিয়েছে। তো এখানে আমাদের যে তথ্য প্রযুক্তির দুর্বলতা বা প্রশাসনিক যে দুর্বলতা, দায়িত্বে যদি কোনো অবহেলা থাকে, এই সব বিষয়গুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে। এই বিষয়গুলো কেমনে ঘটলো এবং একক ব্যক্তির পক্ষে এটা সম্ভব না। কোন একক ব্যক্তি কিন্তু এই টাকাটা উঠাতে পারেনি। এই টাকাটা ছিল আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে, সেখান থেকে টাকা চলে গেছে ফিলিপাইন্সে। তাহলে এই বাংলাদেশের টাকা আমেরিকাতে সেই ফিলিপাইন্সে। তো কত মানুষের সাথে জড়িত, কত প্রযুক্তির সঙ্গে জড়িত। তো এই প্রযুক্তি দিয়ে একদিনই ঘটনাটি ঘটে না, দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে, পরিকল্পনা, দীর্ঘ প্রক্রিয়া এবং এর ভিতরে বিশাল একটা আন্তর্জাতিক চক্রান্ত করে এই কাজটি ঘটিয়েছে। আমরা জানি যে বাংলাদেশকে নিয়ে একটা কিন্তু দ্রব্যসন্ধিমূলক ষড়যন্ত্র চলছে। আমার বিশ্বাস এই দ্রব্যসন্ধি বা ষড়যন্ত্রের একটা অংশ হচ্ছে এই টাকা হাতিয়ে না। আন্তর্জাতিক চোরা কারবারি বলি বা আন্তর্জাতিক এই যে হ্যাকার, এরা জালিয়াতির ক্ষেত্রেও আমরা দেখলাম সেখানে বিদেশি কিন্তু ধরা পড়েছে। এই যে আমরা সবাই বুঝি যে সরকারকে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে একটা প্রশ্নবোধক দরজা দাঁড় করানোর জন্য এই আন্তর্জাতিক চক্রান্তরা এই কাজটা করেছে। তবে আমাদের যে বাংলাদেশের চক্রান্ত করে হোক আর যেভাবে সেটা তো রক্ষার দায়িত্ব আমার দেশের দায়িত্বশীল ব্যক্তিদের, তারা কিন্তু দায়িত্ব এড়াতে পারেন না। যিনি আমাদের গভর্নর ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিল, আমি তাকে মোটামুটি ব্যক্তিগত চিনি, অনেক কথা তার শুনেছি, অনেক লেখা তার পড়েছি, কিন্তু তিনি একেবারে নিম্ন স্তরের ঘরের থেকে তিনি উঠে এসেছেন। তিনি আত্মজীবনী লিখেছেন, তিনি অনেক কথা বলছেন। কিন্তু এই যে কাজটা ঘটলো, এটা কিন্তু অত শক্ত হাতে দমন করা উচিত ছিল। এবং উনি যখন এটা জানতে পেরেছিলেন, কিন্তু 1 মাস আগে কখনো শুনি 1 মাস আগে, কিন্তু তখনই তাই এটা কিন্তু প্রোটেকশন দেওয়া উচিত এবং তখনই তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত। এতটা সময় অপচয় করা হলো, এতটা সময় ব্যয় করা হলো আমার দেশের জাতীয় সম্পদ রক্ষার জন্য, তিনি উদ্যোগ নিলেন না, উদ্যোগ নিয়ে দেরি করলেন। এটা আমার মনে হয় জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে। এবং আশার বাণী আমরা যদি বলি যে নতুন যে গভর্নর এসেছেন, উনি বলছেন এই টাকাটা উনি যে কোনো কিছুর বিনিময়ে এই টাকাটা তিনি উদ্ধার করবেন। তা আমাদের যে কাজটা করণীয় বলে আমি মনে করি যে টাকা তো উদ্ধার করতেই হবে, এটা যে কোনো কিছুর বিনিময়ে না, আরো কিছু ত্যাগ করতে হয়, তার বিনিময়ে আমাদের টাকাটা উদ্ধার করতে। এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, জাতিকে দেখাতে হবে, বিশ্বকে দেখাতে হবে যেটা ছিল আমাদের দেশে অর্থ লুটপাটের সাথে সম্পৃক্ত আমরা ছিলাম না, বাংলাদেশের মুসলিমের কোন লোক ছিল না, বা এই বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা সাথে জড়িত ছিল তাদেরকেও ছাড় না দেওয়া হয়। আমরা কালকে সুরজিৎ বাবুর একটা এই শুনেছি যে এর থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রীও রেহাই পেতে পারেন না। তো এই বিষয়টাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তিনি সব খতিয়ে দেখবেন এবং আমার মনে হয় তিনি আপসীন নেত্রী, এই বিষয়ে তিনি কখনোই মনে হয় তিনি ছাড় দিবেন না। অপরাধী যেই হোক তাকে তিনি শনাক্ত করবেন এবং হয়তো আইনের আওতায় তাকে নিয়ে আসবেন। তো ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটতে পারে। আমরা বারবার বলছি যে ভবিষ্যতে ঘটনা ঘটবে না। বাংলাদেশ ব্যাংকের বিষয়টি না হয় তথ্য প্রযুক্তির বিষয়, এটি আমাদের কাছে নতুন অভিজ্ঞতা, আমরা হয়তো অনেক কিছু জানিও না বুঝেও হয়তো অনেক ঘটনাটি ঘটতে পারে, সেটি একটি দিক। কিন্তু আমরা যদি আগের ঘটনাগুলোর দিকে একটু তাকাই, যে হলমার্কের দিকে যদি তাকান, বেসিক ব্যাংক কেলেঙ্কারির কথা যদি তাকান, অর্থমন্ত্রী অনেক কিছু বলছেন। আজকে প্রথম আলোর সাথে তার একটি বড় সাক্ষাৎকার ছাপা হয়েছে, সেখানে তিনি তার রাগ ক্ষোভ
তিনি মানে মানে কি বলবো লুকিয়ে রাখতে পারেননি। তিনি গভর্নরের প্রতি সবকিছু দায় চাপিয়েছেন। কিন্তু এই ব্যাংকগুলো তো সরাসরি অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, আপনি যে হলমার্কের কথা বলেন, বেসিক ব্যাংকের কথা বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেইগুলোর জন্য তো তাকে কোনো দায়িত্ব নিতে হয়নি। তিনি তো কখনো গ্লানিবোধ করেননি, বরং তিনি বলছেন যে এই 5,000 কোটি টাকা 4,000 কোটি টাকা কিছু। আমরা এই জায়গাটিতে কবে দেখতে পাবো যে আসলে যারা দায়িত্বে থাকেন তাদের মধ্যে কিছুটা হলেও একেবারে পদত্যাগ নাই করলেন, দায় দায়িত্ব নেওয়ার বা দুঃখ প্রকাশ করার, সরি বলা, সেই টেন্ডেন্সিটাও তো আমরা দেখছি। আমাদের রাজনীতিবিদদের যে কৃষ্টি এবং কালচার দেখি, তাদের যে মন মানস দেখি, এর সাথে আমাদের পাশ্চাত্যে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যদি দেখি যে আকাশ পাতার ব্যবধান। আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের রেল অ্যাক্সিডেন্ট করেছে, রেলমন্ত্রী তার পদত্যাগ করেছে, মানে অপারগতার জন্য তার ব্যর্থতার দায় নিজে নিয়ে পদত্যাগ করেছেন। কত মানে সহনশীল একটা রাজনীতি, তার কত সহনশীল, জনগণের ভিতরে দরদটা। আমাদের সে যদি দুনিয়ার সবকিছু লয় প্রলয় হয়ে যায় আমি যেন জানিই না, এমনটি আমি সমস্ত দায়ের মধ্যে তো আমার জিনিস আসন নয়। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। সাক্ষাৎকারে যেটা অর্থমন্ত্রী গভর্নরের ক্ষেত্রে বলেছেন যে তার অবদান হচ্ছে শূন্য, মানে 7 বছর সবকিছু হয়, তাহলে যদি শূন্য হয় তাহলে উনি তাকে রাখলেন, মানে 7 বছর ধরে। এখন এটা দায়িত্ব উনি নিশ্চয়ই যেহেতু উনি এড়াতে পারেন। এটা ব্যক্তিগত বিদ্বেষ আমরা এখানে লক্ষ্য করছি। যেখানে হোক আমার মনে হয় যে আমরা অপেক্ষা করি, এবং আজকে যে তদন্ত কমিটি আসতেছে, সিআইডি সাক্ষাৎকার দিচ্ছে, আজকে জোহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টাও আমরা প্রযুক্তিবিদ জোহা তিনি নিখোঁজ হয়েছেন, এবং এটি নিয়ে কিন্তু তার পরিবারের যথেষ্ট উৎকণ্ঠা রয়েছে। আজকের লিড প্রধান শিরোনাম যেটি কোনো কোনো কাগজ সেটি করেছে, এবং কালকে থেকে এই বিষয়টি কিন্তু আলোচনা এসছে। তো যে কোনো ব্যক্তি যদি নিখোঁজ হন, সেটি আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিক কিংবা যেভাবেই নিখোঁজ হোক, তাকে কিন্তু তার পরিবারকে কিংবা এটা সরকারকে কিংবা মানুষকে কিন্তু জানাতে হবে এই বিষয়টি। সেই জায়গাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সে যত বড় অপরাধী হোক, সে যেই হোক না কেন, তাকে আইনের। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে সম্মানিত অতিথির দৃষ্টি আকর্ষণ করে একটি স্পর্শকাতর প্রশ্ন রাখতে চাচ্ছি। আমরা 2011 সালে মিরেশ্বরের ফুটবল খেলা দেখার ট্র্যাজেডি জানি। ঢাকা ইউনিভার্সিটির সেন্ট মার্টিন দ্বীপে লাশ হয়ে ফিরে আসার ঘটনা আমরা জানি। গত বছর কুড়িগ্রামে পিকনিকের বাস দুর্ঘটনা ঘটে ছাত্র নিহত হওয়ার ঘটনা জানি। গতকালকেও একটি মেহেরপুরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, পিকনিকের বাসের সাথে নসিমনের সংঘর্ষে 6 জন নিহত হচ্ছে। আমার প্রশ্ন হলো, আনন্দ ভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরে আসা, এই বিষয়টি করে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। সঙ্গে থাকুন। যে আপনি যেটি বলছেন প্রশ্নটি শেষ করুন, তারপর আমরা এই দর্শকের প্রশ্নে যাব। যে বলতেছি, রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, অর্থের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। সে যত বড় সন্ত্রাসী হোক না কেন, সে খুনি হোক না কেন, সে যত অপরাধী হোক না কেন, তাকে ধরে কিন্তু সন্ত্রাসের কোন অভিযোগ আছে, তো সন্ত্রাস হতে পারে। উনি তো যেহেতু তথ্য প্রযুক্তির দায়িত্ব, প্রযুক্তি বিষয়ে জ্ঞানটা আছে, এটা তো তার মাধ্যমে এটা হয়তো কোনো অকাজ করতে পারে, তিনি জানেন কিনা। এই জন্য তাকে আইনের হাতে সুবদ্ধ করে আইনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ায় তিনি যে অপরাধী হতেন বিচার হবে। তাই কাজেই জোহাকে জনসম্মুখে পরিষ্কার করা হচ্ছে, যেটা মোট কথা যে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে থেকে এটাকে স্পষ্ট করা উচিত, তাকে জনসম্মুখে নিয়ে আসতে হবে। আর যদি না থাকেন তাহলে তিনি যে নিখোঁজ হয়েছেন তাকে উদ্ধার করতে হবে। যে দায়িত্ব সরকারের, এবং যদি সরকারের হাতে থাকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে থাকে, জনসম্মুখে আনার দায়িত্ব হচ্ছে। দর্শকের একটি প্রশ্ন ছিল, সেইটাতে যাই। আমরা জানেন যে বাংলাদেশে আসলে সড়ক মহাসড়কগুলো একেবারে মৃত্যুকূপে পরিণত হয়েছে, এই মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আপনি জানেন যে মিরসরের ঘটনায় দর্শক পড়ল, এই যে পিকনিকে গিয়ে বা নসিমন করিবান এই সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তা থেকে, আবার সেগুলো উঠে আসছে। কালকেই আমার সামনে ঘটনাটি ঘটলো, ফুটপাত দখল মুক্ত করা হচ্ছে এই মিরপুর 1 নম্বরে। দখল তারা মুক্ত করে গেল, তারপর পরে আবার কিছুক্ষণ পরে আবার তারা এই ফুটপাতে আবার দোকান নিয়ে বসলো। এই যে একটা অবস্থা, আমরা তো কেউ কোনো কিছু মানছি না, আমরা নাগরিকরাও তো আইন মানছি না। সেই জায়গাতে আসলে সরকারেরই বা কি করণীয় আছে? আমরা এই নসিমন করিমন মুক্ত সড়ক এবং দুর্ঘটনা মুক্ত সড়ক কবে পাবো? আজকে আমাদের মাননীয়
যে মন্ত্রী মহোদয় ওদের কাদের, কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন এই সড়ক দুর্ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য। এখানে আমার দৃষ্টিতে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমাদের জ্ঞানের অভাব আছে, দায়িত্ববোধের অভাব আছে, শিক্ষার অভাব আছে। আজকে যে নসিমন বা যে ড্রাইভারগুলো রাস্তায় গাড়ি চালায়, এদের যথাযথ ড্রাইভিং প্রশিক্ষণ নাই। মানে এই গাড়িটি তো গাড়িটি আসলে মহাসড়কে চলার মতো না, এবং এটার কোনো ব্রেক নেই। না, এটাই আমি বলতে চাই, গাড়ি না, মানে এই যে নসিমন যানবাহন হিসেবে স্বীকৃতি পাওয়ার মতো এটি না। আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয়, সেতুমন্ত্রী কি বলছেন যে মহাসড়কে এই যে ব্যাটারি চালিত এই নসিমন কুড়িমন্দিগুলো চলতে পারবে না। আমরাও যখন রাস্তা দিয়ে চলি কত বিব্রতকর পরিস্থিতি পড়তে হয় এদের জন্য, কারণ এদের কোনো প্রশিক্ষণ নাই, এরা ড্রাইভিং এর কিছুই জানে না। এদের মানে বড় গাড়ির সামনে এই সমস্ত গাড়িগুলো নিয়ন্ত্রণ থাকে না, অনেক সময় ডানে বামে কাটতে গিয়ে নিজেরাই খেয়ে হারিয়ে ফেলে, কোথায় যাবে কি করবে, গাড়ি না, নিয়ন্ত্রণের বিষয়টি তোর পরের ব্যাপার। কাজেই এই বিষয়গুলো আমাকে মানে শক্ত হাতে দমন করতে হবে। যাবে না তো যাবেই না, মহাশয় গাড়ি চলবে না তো ওটা চলবেই না। এটাকে আবার ধর্মঘট করে অনেকে বলেন যে এটার প্রয়োজনীয়তা আছে, অনেক কম দূরত্বে এগুলো যেতে পারে, তো সেই বিষয়গুলো আসলে আলোচনায় নিয়ে একটা সমাধান আসা উচিত। না, এটা আসুক সমাধান আসলে এই যে আজকে আমাদের দর্শক আজকে আমাদের যে প্রশ্ন করছেন, এই প্রশ্ন আনন্দ ভ্রমণে গিয়ে মানে জীবন হারিয়ে ফিরবে। প্রশ্ন হচ্ছে আমাদের 18 কোটি মানুষের প্রশ্ন, যে আমি ঘর থেকে বেরোলাম, আমি নিরাপদে ফিরে আসতে পারবো কিনা, আমি ঘর থেকে গাড়িতে আমি রাস্তায় গেলাম, আমার সন্তানটা ফিরে আসবে কিনা, আমার গাড়িটা ফিরে আসবে কিনা, আমি পিকনিক গেলাম, আমি আনন্দ করতে গেলাম, ওখান থেকে আমি শরীর সালামতে করে আসবো কিনা। এই যে আমাদের একটা বিব্রত অবস্থা, এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে দায়িত্ব তো সরকারকে নিতে হবে, এইখানে যারা দায়িত্বে আছে এদেরকে নিতে হবে। আর যে কতটা আমি দেখছি যে মাননীয় মন্ত্রী মহোদয় একদিক থেকে দখল মুক্ত করছেন, আরেক দিকে দখল করে যাচ্ছেন। এই যে নাগরিকদের একটা দায়িত্ববোধ আছে, সমাজে যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে, জনপ্রতিনিধি আছে, এদের দায়িত্ব আছে, স্থানীয় প্রশাসন আছে, এদের দায়িত্ব আছে। এরা সবাই একটা আমাদের ঘুরপাক খাচ্ছে, একের সঙ্গে একটা সমন্বয় নেই, একে কমিটমেন্ট আর একজনে মানে না। মন্ত্রী মহোদয় বলে গেছেন, উঠেই দিচ্ছেন, ওসি সাহেব বা অমুক সাহেব বলছেন, আবার বসাই দিছি, আবার লোকাল নেতা বলছেন, আমরা তার কথায় চলতেছি। এই যে কুড়ি আমরা আজকের চেইন অফ কমান্ড আমরা যেন ভেঙে ফেলছি, এই জন্য আমাদের আজকের এই অবস্থা পরিণত হচ্ছে। আমাদের নীতি এবং নৈতিকতা আমরা বিবর্জিত দিচ্ছি। আমাদের দেশপ্রেমের কথা বলছিলাম কিছুক্ষণ আগে। এই রাষ্ট্র যদি এরকম যদি চলতে থাকে, আপনি দেখেন কোন কোন রাষ্ট্র সভ্যতার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে রাস্তায় থুতু পর্যন্ত ফেলে না, সেখানে আমরা রাস্তায় দোকানপাট বসিয়ে মানে অবরুদ্ধ করে। দেশপ্রেম বলতে কি বুঝি? দেশপ্রেমে তো অনেক অনেক ব্যাখ্যা আছে। একটা হচ্ছে রাষ্ট্রের আনুগত্য স্বীকার করা। রাষ্ট্রের আনুগত্য স্বীকার করতে গেলে রাষ্ট্রের প্রত্যেকটা আইনকে আমাদেরকে শেষ করতে হবে। রাষ্ট্রের প্রতি আমরা আনুগত্যশীল থাকবো, সেটি আমাদের প্রত্যাশা। ডক্টর এজি খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় আবার দেখা হবে সেই প্রত্যাশা থাকলো। ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।